এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী প্যাশন সিরিজে থাকুক, আমাদের কি আসে যায়। গ নাম্বার, উদ্দীপকের 1 নং অনুসারে কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য বা কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য 1875.62 ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হলো, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। কোন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হলো, তার মানে তোমার কাছে কার মান জানতে চাইছে বলো তো? n2 এর মান। ঠিক আছে, আচ্ছা তাহলে n2 এর মান যদি বের করতে যাই, আমাদের সূত্র কি? 1 ভাগ ল্যামডা ইকুয়াল টু RH z স্কয়ার 1 ডিভাইডেড n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড কি n2 স্কয়ার। ল্যামডার মান দেখো কত দেওয়া আছে আমাদের, 1875.62 ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে মিটার আনতে হবে না? তাহলে মিটার আনতে গেলে কি করবা? 10⁹ দ্বারা তো ভাগ, তাই না? সাইডে একটু করে করি দাঁড়া। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আছে? 1875.62 ন্যানোমিটার। মিটার নিয়ে আসবো, তাহলে 1875.62 ইন্টু 10⁻৯ মিটার। ওকে, তাহলে এখানে বসাই দেই 1875.62 ইন্টু 10⁻৯। আর এটার মান কত? 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার কত 7। জেড পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে? হ্যাঁ, হাইড্রোজেন, তার মানে কত 1 স্কয়ার ইনটু 1 ডিভাইডেড n1। n1 মানে কোথায় আসে দেখো তো? হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী প্যাশন সিরিজে, মানে বর্তমানে তার অবস্থান কোথায়? প্যাশন সিরিজে। আমরা কি জানি? লাইম্যান সিরিজ, বামার সিরিজ, তারপর কি বলো? লাইম্যান, বামার, তারপরে বলতে পারো না তো? প্যাশন সিরিজ। তার মানে প্যাশন সিরিজ মানে এখানে এর অবস্থান কোথায় আছে? 3 নম্বরে। আর n2 এর মান মানে কোথায় থেকে আসছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে কি ইউজ করব? 3 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড n2 তারপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে করো, কি করা যায় দেখো তো? 1 ডিভাইডেড এই পাশে যা আছে তা ঠিক রাখি, এটার সাথে যদি আমি এটা গুণ করি কি হয়ে যাবে? 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড কত 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9 মাইনাস আবার এটার সাথে এটা গুণ, তার কত হবে? 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড কত n2 তার উপরে স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কার মান বের করব? n2 এর মান বের করব না? এটা মাইনাস আছে, এটা পাশে নিয়ে আসো। তাহলে পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড n2 তার উপরে স্কয়ার। আর এইটাই পাশে আছে, এটা ঠিক মতো লিখি 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড 9। এটা প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস। তাহলে 1 ভাগ 1875.62 ইনটু 10 ইনভার্স কত 9। এবার দেখো কত আসে মান। আচ্ছা দেখা লাগবে না, আমি ডাইরেক্ট করে দিতেছি। এটারে উল্টায় দিবা, তাহলে এটারে যদি উল্টায় দাও তাহলে কি হবে? n2 স্কয়ার উপরে চলে যাবে আর এই মানটা কি নিচে চলে আসবে। তাহলে এটাও যদি উল্টায় দাও সেম ভাবে, এটা উপরে এটা নিচে। আচ্ছা আমি করি, 9 ডিভাইডেড 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 7 মাইনাস 1875.62 ইনটু 10 ইনভার্স কত 9। তারপর কি এই যে মানটা আছে না, এই মানটা এই পাশে পাঠায় কি পুরোটার সাথে গুণ করে দিবা। তাহলে গুণ যদি সরাসরি করে দিতে চাও তাহলে এই পাশে আসলে গুণ, তাহলে গুণ কত 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 7। তারপর যে মানটা পাবা ওই মানটা কি করে দিবা, এই পাশে বর্গ করে দিবা। একটা মান পাবা নির্দিষ্ট মান, তারপর যদি বর্গ করে দাও, দেখো এখানে মান কত আসে আমি একটু দেখি। মান আসে কত 4। বুঝতে পারছো? তার মানে বর্গ করার আগে এখানে মান আসে 16, বর্গ করলে মান আসে 4। তার মানে এটা কোথায় থেকে আসছে? 4 নাম্বার শক্তি স্তর থেকে আসছে। বুঝতে পারছো? তারপর ঘ নাম্বার অ্যান্সার দেখো। ঘ নাম্বার অ্যান্সার কি বলছে? উদ্দীপকের 2 নং মৌলটির সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পুলির বর্জন নীতি সমর্থন করে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। বাবা বলো তো পলির বর্জন নীতিটা কি, মনে আছে কিনা? আচ্ছা, পলির বর্জন নীতিটা হচ্ছে একই পরমাণুতে তোমাদের পড়াইছিলাম যে এইভাবে স্টার 1 2 4 হ্যাশ, মনে নাই? একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। যে কোনো 3টি ইলেকট্রনের মান সমান হলেও চতুর্থ ইলেকট্রনটি অবশ্যই ভিন্ন হবে। এটাই কি ছিল? পলির বর্জন নীতি। এবার দেখো পলির বর্জন নীতির আলোকে যে তুমি ব্যাখ্যা করবা এটা পরে, আগে মৌলটা শনাক্তকরণ করতে হবে। দেখো তো কি দেওয়া আছে উদ্দীপকটাতে, x2 প্লাস, এটা আমি একটু লিখি। এই পাশে কি দেওয়া? n-1 d টু দি পাওয়ার 10
আর এখানে n এর মান কত দেওয়া 4, n এর মান যদি এখানে 4 বসাও, 4 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত হয় 3, তাহলে 3d টু দি পাওয়ার কত 10 আসে। তখন আগে নিশ্চয়ই অনেকগুলো ইলেকট্রন ছিল, তাই না? তাহলে আগে অনেকগুলো ইলেকট্রন ছিল, অনেকগুলো ইলেকট্রন কোন পর্যন্ত ছিল? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কত 3d10, তারপর কোথায় যায় 4s2, মানে 4s2 থেকে তো দুইটা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, তাই না? তাহলে কয়টা হয় 18টা 20টা 30টা। বাট দেখো দুইটা ইলেকট্রন এখানে কি করা হয়েছে ত্যাগ করা হয়েছে, ত্যাগ করা হলে তো আর 4s2 তে ইলেকট্রন থাকবে না। কারণ এটা আসলে কোন পরমাণু? জিঙ্ক পরমাণু না? 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুটার নাম কি? জিঙ্ক। তাহলে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন কি করা হয়েছে ত্যাগ করা হয়েছে, তাহলে এই পরমাণুটা তাহলে কি হয় জিঙ্ক। তাহলে আর্গন, তারপর কি 3d10, তার মানে পরমাণুটা হচ্ছে আমাদের জিঙ্ক পরমাণু, জিঙ্ক 2+। এবার তোমাকে কি বলছে, মৌলটির সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পুলির বর্জন নীতি মেনে চলে। তাহলে এটা সর্বশেষ শক্তি স্তর কোথায় ছিল? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে, বাট জিঙ্ক পরমাণুর সর্বশেষ শক্তি স্তর কত? 4s2 তে ইলেকট্রন যায় না, জিঙ্ক হইতে গেলে এখানে তো 28টা আছে, তার মানে 4s2 তে তো যাবে। তাহলে সর্বশেষ শক্তি স্তর কত? 4 নাম্বার শক্তি স্তর না? তাহলে 4 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে কি এটা পলি বর্জন নীতি মানতেছে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করি? n এর মান কত 4, 4 নাম্বার শক্তি স্তর বোঝা যাইতেছে, বাট এটা কোন শক্তি স্তরে গেছে? এস এ গেছে না? আমরা তো জানি এস নাম্বার যে উপশক্তি স্তর, এখানে ইলেকট্রন কয়টা থাকে? দুইটা, একটা ঘড়ি কাঁটার দিকে, একটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। একটা এইদিকে গেছে, আরেকটা ধরো তার বিপরীত দিকে গেছে, এইদিকে। এবার এই দুইটার মান আমি বের করব। তাহলে ধরো প্রথমটার জন্য n = 4 লিখছি, তাহলে দ্বিতীয়টার জন্য আমরা কি লিখবো? n = 4 লিখবো না? তাহলে আমরা জানি যেখানে n এর মান আসে সেখানে আর কয়টা মান আসবে? l এর মান আসবে, m এর মান আসবে, s এর মান আসবে, 4টা মান আসছে, তাই না? প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে n এর মান 4, তাহলে l এর মান কত আসবে? 0 আসবে। ঠিক, কেন? আমরা তোমাদের শিখাইছি যে l কে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। একটা কি s p d f, তাই তো? তাই যদি হয় s এর মান কত শিখাইছি? 0, এর মান 0। ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, ঠিক আছে, বাট মান তো 0। p এর মান কত 1, বাট p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 6টা। d এর মান কত 2, f এর মান কত 3। তাহলে সেই থেকে বুঝতেছি s নাম্বারের উপশক্তি স্তর যেহেতু, এর মান কত হবে? l এর মান 0 হবে, কারণ l বলতে কি s, এখানে s এর মান কত 0, তাহলে l এর মান ফাইনালি কত হবে? 0 হবে। এখানেও l এর মান 0, এখানেও l এর মান 0, শেষ। এবার আমরা কার মান বের করব? m এর মান বের করব। সো m এর মান আসলে আসে কোথায় থেকে? l এর মান থেকে না? l এর মান, m এর জন্য সূত্র কি -l থেকে +l পর্যন্ত, তো তাহলে l এর মান কত আসছে? 0, যেহেতু m এর মানও কত আসবে? 0 আসবে, কোনো চেঞ্জ নাই। তাহলে এবার s এর মান কিন্তু চেঞ্জ আছে, তাহলে s এর মান কত বের করবা? দেখো s এর মানের ক্ষেত্রে একটা, দেখো ঘড়ি কাঁটা ইলেকট্রনটা একমুখী স্পিনে আসছে, আরেকটা বিপরীতমুখী স্পিনে আসছে। সো একমুখী স্পিনকে আমরা বলি ঘড়ি কাঁটার দিকে, আর বিপরীতমুখী স্পিনকে কি বলি? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ঘড়ি কাঁটার দিকে আসলে আমরা কি দেই? +½ দেই, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে আসলে আমরা কি দেই? -½ দেই। বুঝতে পারছো? ঘ নাম্বার অ্যান্সার কিন্তু শেষ। সো এর দ্বারা কি প্রমাণিত হলো? একই পরমাণু, দেখো একই পরমাণু তো জিঙ্ক পরমাণু, যে কোনো দুইটা ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। দেখো এটা সমান, এটা সমান, এটা সমান হলেও চতুর্থটা কি সমান না। তার মানে যে কোনো 3টে ইলেকট্রনের মান সমান হলেও কি হবে? চতুর্থটা অবশ্যই ভিন্ন হবে। এটাই কি পলির বর্জন নীতি। ক্লিয়ার? ফুল মার্কস পাওয়া যাবে এতটুকু যদি অ্যান্সার করো।